আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সাবিত, তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব হাইড্রোলিক্সের পঞ্চম অধ্যায়, বিভিন্ন অবস্থায় তলদেশে প্রবাহীর প্রবাহ। তো তোমাদের মিড টার্ম পরীক্ষায় মোটামুটি 6 নম্বর অধ্যায় পর্যন্ত থাকতে পারে হাইড্রোলিক্সের। তো আমরা আগে 6 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ করব। তো চলো আমরা ক্লাস শুরু করি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজে থাকলে পেজটা ফলো করবা। আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের ইনস্টিটিউটের যে গ্রুপগুলো আছে, তোমাদের ডিপার্টমেন্ট বা তোমাদের সেমিস্টার ভিত্তিক যে গ্রুপগুলো আছে সেখানে তোমরা এগুলো শেয়ার করতে পারো, ঠিক আছে? তো শেয়ার করলে কি হবে, তোমাদের যারা ধরো যাদের এই ক্লাসগুলো আসলে প্রকৃতপক্ষেই প্রয়োজন, ফ্রি ক্লাসগুলো, তারা কিন্তু উপকৃত হতে পারবে। আর যত বেশি আমার ধরো স্টুডেন্ট আমার ক্লাসগুলো ভিউ করবে তত বেশি আমার ভালো লাগবে ক্লাস নিতে, যে অনেকজনের উপকার হচ্ছে এই জিনিসটা দেখে আমার তখন অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ক্লাসগুলো শেয়ার করবে এবং ভিডিওতে অনেক অনেক তোমার হচ্ছে অবশ্যই লাইক করবে, কারণ লাইক করলে ক্লাসগুলো অনেক বেশি জন মানুষের কাছে রিচ করে, ঠিক আছে? তো চলো আমরা বেশি কথা না বলে আর ক্লাসটা শুরু করি। তো আমাদের অধ্যায় হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে আমাদের বিভিন্ন অবস্থায় তলদেশের প্রবাহীর প্রবাহ, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথম পয়েন্টটা একটু প্রিন্ট করতে মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের আগের একটা স্লাইডকে এডিট করা হয়েছে। তো ওখান থেকে তোমার মনে করো যে এই যে থিওরি অফ স্ট্রাকচারের 3 নম্বর অধ্যায়ের বিমের ডিফ্লেকশনের সংজ্ঞাটা এখানে চলে আসছে, তো তোমরা উপরের এই অংশটাকে ইগনোর করো, ঠিক আছে? তাহলে চলো আগে আমরা বুঝি যে প্রবাহীর প্রবাহ জিনিসটা কি। তোমাদের বইয়ে দেখবা যে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেখানে বলা আছে যে ধরো কোনো একটা প্রবাহী কোনো পাইপ, চ্যানেল বা নালার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তরিত হওয়াটা কি বলা হয় হচ্ছে প্রবাহীর প্রবাহ। অর্থাৎ ধরো একটা পাইপ বা নালা বা যে কোনো কিছু হতে পারে যার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, ঠিক আছে? তো এটার মধ্যে দিয়ে প্রবাহী এই যে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াটাই হচ্ছে ওই প্রবাহীর প্রবাহ। এখন এই অধ্যায়ে আমাদের এই প্রবাহীর প্রবাহ জিনিসটা নিয়েই আলোচনা করা হবে মূলত। তোমরা হচ্ছে এখানে জানতে পারবা কি কি ধরনের প্রবাহ আসলে হতে পারে এই পাইপ বা চ্যানেলগুলোর মধ্য দিয়ে। তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের সূত্রের প্রমাণ, আমাদের ধরো এই পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণে পানি নির্গমন হচ্ছে বা প্রতি সেকেন্ডে কি পরিমাণে পানি এখান থেকে পাস করতেছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এগুলো আমরা হিসাব করে বের করা শিখবো এই অধ্যায় থেকে। তো তার আগে আসো আমরা এই পাইপ বা চ্যানেলের মধ্য দিয়ে কি হয়, পানিগুলো যে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহিত হওয়া কিছু প্রকারভেদ আছে। অর্থাৎ পানিটা ওর ভেতর দিয়ে যাওয়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই প্রকারভেদগুলো করা হয়েছে, ঠিক আছে? তাহলে আসো আমরা 13টা প্রকারভেদ আছে, আমরা একে একে সংক্ষেপে খুব ভালো করে বোঝার চেষ্টা করি বিষয়টা। তো প্রথমেই আছে দেখো সুষম প্রবাহ। সুষম প্রবাহ কোনটা হবে, ধরো যদি এটা একটা পাইপ হয়, তাহলে এই পাইপের ভেতর দিয়ে ধরো পানি প্রবাহিত হচ্ছে বা যে কোনো একটা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কখন সেটাকে সুষম প্রবাহ বলবো, যখন এই প্রবাহীটা পাইপ মানে অর্থাৎ এই প্রবাহীর যে হচ্ছে তোমার প্রবাহটা যেটা সেটা হচ্ছে পাইপের সব জায়গায় এই প্রবাহীর বেগ সমান হবে এবং আমাদের কি হবে, প্রবাহের পরিমাণও সমান হবে। অর্থাৎ আমাদের এই পাইপের ভেতর দিয়ে সবসময় একটা নির্দিষ্ট বেগে ওই তরলটা প্রবাহিত হবে এবং আমাদের ধরো একটা নির্দিষ্ট সময় ধরো এখান থেকে সব জায়গা থেকে, অর্থাৎ আমরা যদি পাইপটা এখান থেকেও কেটে ফেলি, এখান থেকে কেটে ফেলি, এখান থেকে কেটে ফেলি, সব জায়গা থেকে আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ প্রবাহ পাবো, অর্থাৎ একটা স্থির প্রবাহ পাবো, ঠিক আছে? এটা পরিবর্তন হবে না, ঠিক আছে? অর্থাৎ এই পাইপের ভেতর দিয়ে যদি প্রবাহের বেগটা সমান থাকে এবং আমাদের প্রবাহের পরিমাণও যদি সব জায়গায় সমান থাকে, তাহলে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে সুষম প্রবাহ, ঠিক আছে? অর্থাৎ এই পাইপ দিয়ে ধরো প্রতি সেকেন্ডে 10 কেজি করে পানি পাস করতেছে, ঠিক আছে? সেটা এই জায়গাতেও এখান থেকে যদি পাইপটা কেটে ফেলি তাও আমরা প্রতি সেকেন্ডে 10 কেজি করে পানি পাস করবে, এখান থেকে যদি কেটে ফেলি তাও প্রতি সেকেন্ডে 10 কেজি করে পানি পাস করবে, বা তুমি যেখানেই কাটো না কেন প্রতি সেকেন্ডে তোমার এই প্রবাহের পরিমাণটা কি হবে, সমান হবে, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সুষম প্রবাহ। এরপরে আছে দেখো কি অসম প্রবাহ। তাহলে কি হবে, এটা জাস্ট উল্টা, যে পাইপের সব জায়গায় বেগ সমান থাকবে না এবং প্রবাহের পরিমাণও সমান থাকবে না, ঠিক আছে? অর্থাৎ ধরো তুমি পাইপের এখানে এক ধরনের বেগ পাচ্ছ তরলটার, এখানে এক ধরনের বেগ দেখতে পাচ্ছ, এখানে এক ধরনের বেগ দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই ধরনের প্রবাহটাকে আমরা কি বলবো, অসম প্রবাহ বলবো। আবার আমার পাইপটা যদি এখান থেকে কেটে ফেলি, সেক্ষেত্রে দেখতে পারলাম যে
ধরো প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি এখানে পাওয়া যাচ্ছে, এখানে আবার তার থেকে কম বা বেশি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের হলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম প্রবাহ। এরপরে দেখো আমাদের কি আছে, স্ট্রিম লাইন বা ল্যামিনার প্রবাহ, ঠিক আছে। এই স্ট্রিম লাইন বা ল্যামিনার প্রবাহটা হচ্ছে দেখো, এই ধরো এই প্রবাহটা কখন হবে, যখন দেখবা যে এই পাইপের ভেতর দিয়ে এই তরলের কণাগুলো একটা নির্দিষ্ট তোমার ধরো গতিপথে থাকে, বা ধর পরস্পরকে যখন এটা ছেদ করবে না, ঠিক আছে। অর্থাৎ ধরো এই কণাটা এখান থেকে একদম সোজা এইভাবে পাস করবে এদিক দিয়ে, এরা উপর নিচে কোনো দিকে যাবে না, একদম সোজা পথেই পাস করবে। ধরো এই জায়গার আবার যে পানি কণাটা আছে বা তরল কণাটা আছে সেটা এই পথেই একদম চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এর গতিপথের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের পাইপের ভেতর দিয়ে বা কোনো মাধ্যমের ভেতর দিয়ে যখন তরলটা প্রবাহিত হবে, তখন যদি ওই তরলের বা ওই প্রবাহীর তোমার কণাগুলোর গতিপথের পরিবর্তন না হয়, ঠিক আছে, এবং এরা যদি পরস্পরকে ছেদ না করে, এদের পথগুলোকে যদি পরস্পরকে ছেদ না করে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে স্টিম লাইন বা ল্যামিনার প্রবাহ, ঠিক আছে। তো আশা করতেছি ল্যামিনার প্রবাহটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন দেখো আছে কি টার্বুলেন্ট প্রবাহ, ঠিক আছে। তাহলে টার্বুলেন্ট প্রবাহটা কি, এটারই জাস্ট উল্টা হবে। অর্থাৎ ধরো এটা যদি একটা পাইপ হয়, এই পাইপের এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এই কণাটা এইদিকে একবার যাচ্ছে, এদিকে একবার যাচ্ছে, এভাবে যাচ্ছে, এটা আবার এদিকে একবার যাচ্ছে, এদিকে একবার যাচ্ছে, এভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এরা কিন্তু নির্দিষ্ট একটা গতিপথে থাকতেছে না বা নির্দিষ্ট একটা পথে থাকতেছে না, এরা কিন্তু এদের দিক পরিবর্তন করতেছে কণাগুলো, অর্থাৎ এক একবার এক দিকে চলে যাচ্ছে। তো তখন কি করবে, এই কণাগুলো পরস্পরের গতিপথকে ভাবে ছেদ করবে। তো এরকম যখন একটা প্রবাহ সৃষ্টি হবে কোনো পাইপের মধ্যে, সেটাকে আমরা বলবো হচ্ছে টার্বুলেন্ট প্রবাহ। দেখো সংজ্ঞায় কি বলা আছে, যে প্রবাহে তরলের প্রতিটি কণা কোনো নির্দিষ্ট গতিপথে থাকে না এবং তারা পরস্পরকে ছেদ করে, তাকেই বলা হয় হচ্ছে টার্বুলেন্ট প্রবাহ, ঠিক আছে। তাহলে আশা করতেছি টার্বুলেন্ট প্রবাহ কি সেটা বুঝতে পারছো। এখন দেখো স্থির প্রবাহ। তাহলে স্থির প্রবাহ আবার জিনিসটা কি সেটা দেখো, যে প্রবাহে প্রতি সেকেন্ডে প্রবাহী তরলের পরিমাণ স্থির থাকে তাকে স্থির প্রবাহ বলে, ঠিক আছে। তাহলে এটা আবার কি বোঝায়, ধরো ওই আগের প্রথম যে সংজ্ঞাটা বললাম তোমার হচ্ছে সুষম প্রবাহর মতোই কিছুটা। তো এই ক্ষেত্রে কি হবে, গতি যেরকমই হোক, আমরা ধরো হচ্ছে এই প্রবাহের যার ভেতর দিয়ে প্রবাহ হচ্ছে, ঠিক আছে, এই পাইপের ভেতর দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে, এই প্রবাহ হওয়ার ফলে এই পাইপের মাথায় থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর সেম পরিমাণ তরল পদার্থ বা পানি ধরো পাবো, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্থির প্রবাহ। অর্থাৎ ধরো তুমি যদি এখান থেকে একটা সংগ্রাহক এখানে তুমি দিলা, দিয়ে তুমি প্রতি 5 সেকেন্ডের জন্য হিসাব করতেছো, তাহলে 5 সেকেন্ড ধরে এখানে পানি পড়লো, সেটা তুমি একবার এখানে নিয়ে এসে ওজন করলা, আবার 5 সেকেন্ড পর পানি সংগ্রহ করে সেটার ওজন করলা। তো সেক্ষেত্রে দেখবা যে প্রত্যেকবারই তোমার এই প্রবাহিত তরলের পরিমাণ সমান হবে, অর্থাৎ এখান থেকে নির্গমন যে পরিমাণ তরল নির্গমন হচ্ছে সেটার পরিমাণ সমান হবে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলবো, স্থির প্রবাহ। অর্থাৎ এখানে আমাদের প্রবাহের পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। এরপরে দেখো অস্থির প্রবাহ কি হবে, ওটার উল্টা হবে, যে প্রতি সেকেন্ডে, আচ্ছা এখানে সেকেন্ডে যেহেতু হিসাব বলছে, তাহলে আমরা প্রতি সেকেন্ডের পরিমাণ নিয়ে দেখবো যে প্রতি সেকেন্ডে এই প্রবাহ থেকে আমরা সমপরিমাণ তরল পদার্থ আউটপুটে পাচ্ছি কিনা, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলবো, স্থির প্রবাহ। আর যদি আউটপুটে সমপরিমাণ না পাই, অর্থাৎ ধরো প্রথমে 1 সেকেন্ডে পেলাম 10 কেজি, 10 কেজি তো বেশি হয়ে যায়, 1 কেজি, পরের 10 সেকেন্ডে পেলাম ধরো 900 গ্রাম, এরকম করে ধরো ওঠানামা করতেছে। তাহলে এই ধরনের যখন আমাদের প্রবাহ হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অস্থির প্রবাহ, ঠিক আছে। এখন দেখো আছে সংকোচনশীল প্রবাহ, ঠিক আছে। তাহলে ধরো যে প্রবাহীগুলো প্রবাহিত হওয়ার সময় সংকুচিত হয়, ঠিক আছে। ধরো এই পাইপের ভেতর দিয়ে তুমি গ্যাস প্রবাহ করতেছো, ঠিক আছে, যে কোনো ধরনের একটা গ্যাস প্রবাহ করতেছো। তো এই ক্ষেত্রে কি করলা, তুমি সামনের দিকে যে পাইপটাকে একটু চিকন করে দিলা, হ্যাঁ, চিকন করে দিলা। তাহলে এখানে যা কি হয়েছে, দেখো তো এখানে যায় কিন্তু এই গ্যাসটা কিন্তু সংকুচিত হয়ে যাবে, যেহেতু কি হচ্ছে এখানে পাইপের আয়তনটা কমে যাচ্ছে, তাই না, সংকুচিত হয়ে যাবে কিন্তু। তাহলে এই ধরনের যে প্রবাহীগুলো আছে বা এই ধরনের যে প্রবাহটা সৃষ্টি হয়, সেই প্রবাহটাকে বলা হয় হচ্ছে সংকোচনশীল প্রবাহ। তাহলে সংজ্ঞায় কি বলা আছে দেখো, যে প্রবাহে প্রবাহের আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয় তাকে সংকোচনশীল প্রবাহ বলে। তাহলে এখানে এসে যদি এর চাপ খেয়ে এর আয়তন কমে যায়, তাহলে কি হবে, অবশ্যই ঘনত্ব বেড়ে যাবে, তাই না, ঘনত্ব কিন্তু বেড়ে যাবে। তাহলে এই ধরনের যখন কোনো কিছু প্রবাহিত হওয়ার সময় তার আয়তন এবং ঘনত্বের পরিবর্তন ঘটবে, সেটা হবে হচ্ছে আমাদের সংকোচনশীল প্রবাহ। তাহলে অসংকোচনশীল প্রবাহ কি, তুমি পাইপের আকার যতই চিকন করো না কেন, ওই পদার্থ সংকুচিত হবে না, ওর আয়তনেরও কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। যেমন তরল পদার্থ কিন্তু খুব একটা বেশি সংকুচিত হয় না, ঠিক আছে, মানে হয় না বলতে গেলে।
তো এই ধরনের যে প্রবাহীগুলো যখন একটা প্রবাহিত ধরো একটা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন সেই প্রবাহটাকে বলা হবে হচ্ছে অসংকোচনশীল প্রবাহ। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা চলো আরো কয়েকটা প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। আচ্ছা, অসংকোচনশীল প্রবাহ আমরা ওই পাশে আলোচনা করছি, এখন আমরা কি আলোচনা করব? ঘূর্ণন প্রবাহ নিয়ে। তো ঘূর্ণন প্রবাহ কি দেখো, এটা তো বোঝাই যাচ্ছে যে যে প্রবাহীর কণাগুলো নিজ অক্ষ বরাবর ঘুরে তাকে ঘূর্ণন প্রবাহ বলে। অর্থাৎ প্রবাহিত হওয়ার সময় যখন কণাগুলো নিজ অক্ষের উপর আবর্তন করবে বা ঘুরবে, সেটাই হবে আমাদের কি ঘূর্ণন প্রবাহ। এগুলো আসলে খুব সহজ জিনিস, জাস্ট আমি তোমাদের একবার করে দেখাই দিচ্ছি। অঘূর্ণন মানে কি, যে প্রবাহের সময় প্রবাহের কণাগুলো নিজ অক্ষে বারবার ঘুরে না, তাকে বা প্রাথমিক অবস্থায় থাকে, তাকে কি বলা হয়? অঘূর্ণন প্রবাহ বলা হয়। ঠিক আছে, এবার আছে একমাত্রিক প্রবাহ আছে। একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক প্রবাহ জিনিসটা সম্পর্কে একটু ভালোভাবে তোমরা বোঝো। একমাত্রিক প্রবাহ হচ্ছে ধরো কোনো একটা মাধ্যমে ধরো তরল প্রবাহিত হচ্ছে, সেটা শুধু এই দিকেই প্রবাহিত হবে, অর্থাৎ একদিকে, শুধু একদিকে প্রবাহিত হবে। ঠিক আছে, অর্থাৎ এই তরলটা আর কোনো দিকেই প্রবাহিত হবে না, শুধু সামনের দিকে প্রবাহিত হবে। বা যদি ধরি উপরের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে উপরের দিকেই প্রবাহিত হবে, যদি ধরি নিচের দিকে প্রবাহিত হচ্ছে তাহলে শুধু নিচের দিকেই প্রবাহিত হবে। ঠিক আছে, তো এই ধরনের প্রবাহগুলোকে বলা হয় হচ্ছে একমাত্রিক প্রবাহ। ঠিক আছে, তাহলে দ্বিমাত্রিক প্রবাহ কি ভাইয়া? তাহলে ধরো যে প্রবাহে স্রোতধারা দুটি অক্ষে প্রবাহিত হয় তাকে দ্বিমাত্রিক প্রবাহ বলে। অর্থাৎ ধরো একটা সিস্টেমের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে বা প্রবাহী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই প্রবাহের সময় যদি কণাগুলো দুইটা অক্ষে প্রবাহিত হয়, অর্থাৎ এই দিকেও প্রবাহিত হচ্ছে আবার এই দিকেও প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কিছু পরিমাণ তরল ধরো ওয়াই অক্ষ বরাবর প্রবাহিত হচ্ছে, কিছু পরিমাণ তরল এক্স অক্ষ বরাবর প্রবাহিত হচ্ছে। তো এই ধরনের প্রবাহকে বলা হবে হচ্ছে দ্বিমাত্রিক প্রবাহ। ঠিক আছে, তাহলে ত্রিমাত্রিক কি হবে? এটা তো আসলে আশা করতেছি বুঝতে পারছো, যে যে তরলগুলো তিনটা অক্ষ বরাবর প্রবাহিত হবে। ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষ আমাদের ধরো, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা হবে হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এই তিন অক্ষ বরাবর যে তরল বা প্রবাহীটা প্রবাহিত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিমাত্রিক প্রবাহ। তো এটা আসলে কোন ক্ষেত্রে হতে পারে? তোমরা দেখবা যে ঝর্ণা থেকে যখন পানি পড়ে, ঠিক আছে, ঝর্ণা থেকে যখন পানি পড়ে, ধরো হচ্ছে এখান থেকে এভাবে পানি পড়তেছে, নিচে নিচে হচ্ছে পানি আছে। তো পানি পড়ার পরে কি হবে? দেখবা যে পানিটা প্রথমে নিচের দিকে চলে যাবে, তারপরে কিছুটা বাঁকা হয় এই দিকে চলে যাবে সামনের দিকে। ঠিক আছে, আবার দেখবা যে এটা উপরের দিকে উঠে আসবে। তো এরকম কিন্তু হয় ঝর্ণা থেকে যখন পানি পড়ে, বা তোমরা ট্যাপ ছেড়ে বালতির মধ্যেও দেখতে পারো যে ওই পানিটা কিন্তু পরে আগে বালতির নিচে চলে যায়। ঠিক আছে, নিচে চলে যায়, আবার এখান থেকে বাঁকা হয় একটু সামনের দিকে যায়, আবার এই যে উপরের দিকে উঠে আসে পানিগুলো। ঠিক আছে, দেখবে যে বুদবুদের মতো নিচে থেকে উঠতেছে। তো এই ধরনের যে প্রবাহগুলো আছে সেটাকে বলা হবে হচ্ছে আমাদের এরকম ত্রিমাত্রিক প্রবাহ। ঠিক আছে, তাহলে আশা করতেছি প্রবাহগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমার হচ্ছে রিনল্ড নাম্বার সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো এই রিনল্ড নাম্বারটা আসলে কি? আমরা এই রিনল্ড নাম্বারের উপর ভিত্তি করে বলতে পারবো যে ওই তরল পদার্থটা লিনিয়ার প্রবাহ হচ্ছে, ওই মানে ওই আমাদের প্রবাহীর যে প্রবাহ সেটা হচ্ছে লিনিয়ার, নাকি হচ্ছে তোমার টার্বুলেন্ট, নাকি তোমার হচ্ছে মাঝামাঝি ধরনের। ঠিক আছে, এগুলো আমরা এই রিনল্ড নাম্বার দিয়ে কিন্তু বলতে পারবো। সেটা কিভাবে? দেখো, আমাদের বিজ্ঞানী রিনল্ড নামে একজন ব্যক্তি ছিলেন। দেখো বলা আছে, প্রফেসর রিনল্ড পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তোমার হচ্ছে সংকট বেগ। আচ্ছা, সংকট বেগ জিনিসটা কি সেটা আমি তোমাদের বলতেছি। তারপরে ইনার্শিয়া ফোর্স ও ভিসকাস ফোর্স, এই দুইয়ের মাঝে সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে বিষয়টা আসলে কি বোঝাচ্ছে সেটা একটু আমাদের বুঝতে হবে। তাহলে তিনি উভয়ের অনুপাত হতে একটি মাত্রাবিহীন সংখ্যা উদ্ভাবন করেন যাকে রিনল্ড নাম্বার বলা হয়। আচ্ছা, আমি একটু তোমাদের এটা বিস্তারিত বলি। দেখো, যখন এই আমার সংকট বেগটা কি আবার ইনার্শিয়া ফোর্সটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই সংকট বেগ কি, ইনার্শিয়া ফোর্স কি এবং ভিসকাস ফোর্স কি। আর বলা হয়েছে যে এই ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সই হচ্ছে আমাদের এই সংকট বেগটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ এই দুইটার উপর ভিত্তি করে আমাদের সংকট বেগটা পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে এই ইনার্শিয়া ফোর্স কি, তারপরে তোমার হচ্ছে ভিসকাস ফোর্স কি, তাই না? তাহলে ইনার্শিয়া ফোর্স হচ্ছে যে ফোর্স তরলকে কি করে, গতিশীল করে। ঠিক আছে, এবং প্রবাহকে এলোমেলো করতে চায়, সেটাই হচ্ছে আমাদের কি, এই ইনার্শিয়া ফোর্স। ঠিক আছে, তো ধরো কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে ধরো এর ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে যে ফোর্স এই তরলটাকে গতিশীল করতেছে, ঠিক আছে, অর্থাৎ সামনের দিকে যাওয়ার জন্য গতিশীল করতেছে এবং একে এলোমেলো করার চেষ্টা করতেছে। ঠিক আছে, অর্থাৎ ধরো এই সরল পথে প্রবাহিত হচ্ছে, যখন তুমি এই ইনার্শিয়া ফোর্সটাকে বেশি করে দিবা তখন এই কণাগুলোর গতিপথ এরকম এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, এরকম এলোমেলো হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আমাদের ইনার্শিয়া ফোর্স কি, যে ফোর্স তরলকে গতিশীল করে এবং তার প্রবাহ পথকে এলোমেলো করতে চায়, সেটাই হচ্ছে আমাদের এই ইনার্শিয়া ফোর্স। ঠিক আছে, এখন তাহলে ভিসকাস ফোর্স কি ভাইয়া? ভিসকাস ফোর্স হচ্ছে তোমার হচ্ছে প্রবাহের একটা আঠালো ভাব। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক প্রবাহের কিন্তু কি থাকে, নিজের কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল থাকে, এবং হচ্ছে তোমার দেখবা যে কোনো পদার্থ, যে পদার্থগুলো একটু ঘন টাইপের হয় সেগুলোর কিন্তু একটু আঠালো টাইপের হয়। দেখছো কি তোমরা, মধুর ক্ষেত্রে দেখবে মধুটা কিন্তু অনেক আঠালো টাইপের হয়, আবার পানি কিন্তু একটু পাতলা টাইপের হয়। তো এরকম এই কণাগুলোর একটা আঠালো ভাব থাকে। ঠিক আছে, এর ফলে কি হয়, এই আঠালো ভাবটা তোমার হচ্ছে এই প্রবাহের গতিটাকে হ্রাস করতে চায়। ঠিক আছে, অর্থাৎ ধরো কণাগুলো কি হয়, আমাদের একটা নির্দিষ্ট গতিপথে প্রবাহিত হয়, তাহলে কি এদের নিজের কণা, এই কণাগুলোর মধ্যে কি হয়, একটা ঘর্ষণ সৃষ্টি হয় না? ঘর্ষণ সৃষ্টি হয় কিন্তু, অর্থাৎ এই তরলের বা প্রবাহীর কণাগুলোর মধ্যে কিন্তু একটা ঘর্ষণের সৃষ্টি হয়। তো এই ঘর্ষণটা যখন তোমার হচ্ছে আঠালো ভাবটা যখন ওই পদার্থের বেশি হবে, তখন কিন্তু কি হবে, ঘর্ষণটা বেশি হবে, তাই না? তাহলে তাহলে আমরা কি বলবো, যে ভিসকাস ফোর্স হচ্ছে কোনো একটা তোমার হচ্ছে প্রবাহী বা হচ্ছে তোমার ধরো তরলের আঠালো ভাব, যেটা তার এই তোমার হচ্ছে যে গতি বা তোমার হচ্ছে ধরো হচ্ছে এই যে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হচ্ছে, এই গতিটাকে ওই কি করে, ওই ভিসকাস ফোর্সটা কি করে, কমিয়ে দেওয়ার চেষ্টা করে বা কমায় দেয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করতেছে, প্রবাহিত তোমার হচ্ছে তরলটাকে গতিটা কমায় দিয়ে কি করে, শান্ত করার চেষ্টা করে। তাহলে এই ইনার্শিয়া ফোর্স হচ্ছে আমাদের তরলটাকে এলোমেলো করতে চাই বা তোমার গতি বৃদ্ধি করে তোমার এই গতিপথের উল্টাপাল্টা করে দিতে চাই। ঠিক আছে, অর্থাৎ তরলটাকে অশান্ত করতে চাই হচ্ছে আমাদের ইনার্শিয়া ফোর্স। আর ভিসকাস ফোর্স কি করে, এই গতিটাকে কমায় দেয়, কমায় দেওয়ার ফলে কি হয়, তরলটা শান্ত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ শান্ত করার চেষ্টা করে কে, এই ভিসকাস ফোর্স। তাহলে এই দুইয়ের অনুপাত দিয়ে আমরা কি বার করতে পারবো, এই যে সংকট বেগ, তাই না? তাহলে এখন সংকট বেগটা কি ভাইয়া? সংকট বেগ হচ্ছে তোমার ধরো একটা নির্দিষ্ট গতিসীমা থাকবে তোমার একটা তরল প্রবাহিত হবার, সেই গতিসীমাকে যদি ওই তরলটা অতিক্রান্ত করে তাহলে ওই তরলটা অশান্ত হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে ওই গতিটা কি বলা হয়, হচ্ছে সংকট কোণ। সংকট কোণ না, সরি, সংকট বেগ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, ধরো একটা পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, প্রাথমিক অবস্থায় এর গতিপথ একই আছে বা শান্ত অবস্থায় তরলটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখন তুমি আস্তে আস্তে এই ইনার্শিয়া ফোর্সটাকে তুমি বৃদ্ধি করতেছো। ঠিক আছে, এর ফলে কি হবে, তরলটা অশান্ত হওয়ার চেষ্টা করবে, বা ধরো তোমার সংকট বেগটা আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতেছি। ঠিক আছে, তাহলে বেগ যখন বৃদ্ধি পাবে তখন এই তরলগুলো আর নিজের একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হতে পারবে না, তখন এদের গতিপথ এলোমেলো হওয়া শুরু করবে। ঠিক আছে, তাহলে যে অবস্থায় মানে যে বেগ দেওয়ার পর বা তোমার ধরো বেগ দেওয়ার পর এই কণাগুলোর গতিপথ কি হবে, এলোমেলো হওয়া কেবল শুরু করবে, সেটাই হবে আমাদের সংকট বেগ। অর্থাৎ আরেকটু বেগ বৃদ্ধি করলে এই কণাগুলোর গতিপথ এলোমেলো হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এলোমেলো হওয়ার আগ মুহূর্তে যে বেগটা কাজ করবে প্রবাহের, সেটাই হবে আমাদের সংকট বেগ। ঠিক আছে, বুঝতে পারছো আশা করতেছি। আর এই সংকট বেগ নির্ভর করে কিসের উপর, ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্সের উপর। ইনার্শিয়া ফোর্স যদি বেশি হয় তাহলে আমাদের এই সংকট বেগ বৃদ্ধি পাবে, এবং আমাদের ভিসকাস ফোর্স যদি বেশি পায় তাহলে তরলটা যেহেতু শান্ত করার চেষ্টা করবে তখন আমাদের এই সংকট বেগ কমে যাবে। ঠিক আছে, তো এই দুইয়ের উপর ভিত্তি করে আমাদের এই বিজ্ঞানী রিনল্ড একটা সংখ্যা আবিষ্কার করেন, সেটা হচ্ছে একটা মাত্রাবিহীন সংখ্যা, অর্থাৎ এর কোনো একক নেই, জাস্ট একটা সংখ্যা। এই সংখ্যা দিয়ে আমরা বলতে পারি যে হচ্ছে এই সিস্টেমের ভিতর দিয়ে প্রবাহিত তরলটা লিনিয়ার প্রবাহ হবে, মাঝামাঝি প্রবাহ হবে, নাকি একদম অশান্ত অবস্থায় প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে এটা বের করার সূত্র হচ্ছে, দেখো এই রিনল্ড নাম্বার আর এন ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে উপরে থাকবে হচ্ছে ইনার্শিয়া ফোর্স, আর নিচে থাকবে হচ্ছে ভিসকাস ফোর্স। ঠিক আছে, ভিসকাস ফোর্স। তাহলে এই দুইয়ের অনুপাত দিয়ে আমরা যে একটা সংখ্যা পাবো সেটা আমাদের কি বলবো, রিনল্ড নাম্বার। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু তোমার হচ্ছে সিম্পলিফাই করব কিভাবে, দেখো তোমাদের এই ইনার্শিয়া যে ফোর্সটা আছে এটাকে আমরা আইএফ দিয়ে প্রকাশ করি একটু সংক্ষেপে। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো এইভাবে, যে পিভি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ পিভি স্কোয়ার দিয়ে আমরা কিন্তু এটাকে লিখতে পারবো। তাহলে ইনার্শিয়া ফোর্সকে আমরা লিখতে পারি হচ্ছে পিভি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা এই ইনার্শিয়া ফোর্সের যে সূত্র সেটা ইজ ইকুয়াল টু আমরা পিভি স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা কি ফোর্স আছে এখানে, ভিসকাস ফোর্স। ঠিক আছে, তাহলে ভিএফ লিখি এটাকে আমরা। ভিসকাস ফোর্সকে আমরা প্রকাশ করতে পারবো হচ্ছে মিউ ভি ডিভাইডেড বাই
ডি দ্বারা। অর্থাৎ এই ডিটা হচ্ছে তোমার কি, যে ধরো একটা পাইপের ভেতর দিয়ে যে পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে তার ব্যাসটাই হবে হচ্ছে ডি, ঠিক আছে। আর ভি তো এখানে আমাদের ওই প্রবাহীর বেগ, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে ভিসকাস ফোর্স পাবো এবং এই সূত্র দিয়ে ইনার্শিয়া ফোর্স পাবো। তাহলে এই দুইটা ফোর্সের অনুপাতে কি হবে, রেনল্ড নাম্বার। তাহলে আসলে আমরা এটাকে এখানে বসায় দেই, পিভি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ ভিডি। তাহলে দেখো তো এখান থেকে আমাদের এই ভি আর উপরের একটা ভি কিন্তু কেটে যায়, তাই না? কেটে যায় কিন্তু। তাহলে উপরে থাকে হচ্ছে পিভি আর নিচে থাকে হচ্ছে আমাদের এই ডিটা উপরে চলে যাবে। তাহলে এখানে আমাদের পিভি ডি হবে, ঠিক আছে। আর নিচে আমাদের শুধু থাকবে কি মিউ। তাহলে আমাদের আরো একটা জিনিস এখানে বুঝতে হবে বা মুখস্থ রাখতে হবে, যদি আমরা আগে থেকে এটা না জেনে থাকি, যে আমাদের এই মিউ দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের ভিসকসিটিকে, ঠিক আছে। এটা কিন্তু আমরা তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখেছিলাম, তাই না? দেখেছিলাম কিন্তু। তাহলে এই ভিসকসিটি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কাইনামেটিক ভিসকসিটি হয়, ঠিক আছে। অর্থাৎ গতির কারণে যে সান্দ্রতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় কাইনামেটিক ভিসকসিটি। এগুলো আসলে অত বিস্তারিত তোমাদের জানার দরকার নেই, আমি জাস্ট তোমাদের এখানে কিভাবে সূত্রটা আসলো সেটা তোমাদের বুঝাই দিই। তাহলে এই কাইনামেটিক ভিসকসিটি তোমার হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু, এটাকে প্রকাশ করা হয় নিউ দিয়ে, ঠিক আছে। এটা কি নিউ দিয়ে প্রকাশ করা হয়, এটার নাম হচ্ছে মিউ, এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে নিউ, ঠিক আছে। তাহলে এটা এটা ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে যে তরলের জন্য আমরা কাইনামেটিক ভিসকসিটি বের করব তার এমনিতেই ভিসকসিটি বা শুধু ভিসকসিটিকে যদি আমরা ওই তরলের ঘনত্ব দিয়ে ভাগ করি, তা বা ঘনত্ব না, সরি, এটা হবে হচ্ছে আপেক্ষিক ওজন বা ঘনত্ব বলতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এই ঘনত্ব যদি ভাগ করি তাহলে আমরা তার কাইনামেটিক ভেলোসিটি পাবো। তাহলে এখানে দেখো তো আমরা এই পি এবং তোমার হচ্ছে কি বলে মিউ এর পরিবর্তে আমরা এখানে নিউ লিখতে পারি, অর্থাৎ কাইনামেটিক ভিসকসিটি কিন্তু লিখতে পারি। সেটা কিভাবে দেখো, এখানে আমাদের দেখো সূত্রে আছে হচ্ছে নিউ ইজ ইকুয়াল টু মিউ ভাগ পি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা জিনিসটা কিন্তু উল্টো অবস্থায় আছে। তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই, যে 1 বাই নিউ ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই মিউ, অর্থাৎ আমরা এটা এই পাশে উল্টে দিলাম, এই পাশেও উল্টে দিলাম। এই নিউ এর নিচে কি আছে, মনে মনে একটা 1 আছে না, 1 আছে কিন্তু। তাহলে এটাকে উল্টে দিলে 1/নিউ হয়, আর এই পাশে হবে হচ্ছে পি ডিভাইডেড বাই নিউ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই যে পি এবং নিউ এর পরিবর্তে 1 এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে নিউ, ঠিক আছে, আবার প্যাচ লাগায়ও না। তাহলে এই পি ডিভাইডেড বাই মিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/নিউ। তাহলে এই লাইনের পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারবো, ভিডি ডিভাইডেড বাই নিউ, ঠিক আছে। নিউটা আসলে এরকম করে ভির মতো করে মাথায় জাস্ট একটা গোল দিয়ে দেওয়া হয়। তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো যে এই যে রিনল্ট নাম্বার যে সূত্রটা তোমাদের বইয়ে আসছে এটা কিভাবে আসলো। তোমাদের বইয়ে হয়তো একটু প্যাঁচ মারা আছে, তোমরা একটু ভালোভাবে বুঝে নিও, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, তোমার এই রিনল্ট নাম্বার কত হলে লিনিয়ার প্রবাহ হবে, কত হলে মাঝামাঝি ধরনের প্রবাহ হবে, আবার কত হলে তোমার অশান্ত প্রবাহ হবে, সেগুলো একটু দেখি। তাহলে দেখো এই রিনল্ট নাম্বার যদি হিসাব করে আমরা দেখি 2000-এর ভেতর আছে, তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার প্রবাহ। যদি 2000 থেকে 24-এর মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে বলবো মাঝামাঝি ধরনের প্রবাহ, না মাঝামাঝি ধরনের কি হবে, না অশান্ত প্রবাহ না শান্ত প্রবাহ, এই ধরনের টাইপের, ঠিক আছে। আর রিনল্ট নাম্বার যদি আমরা এখান থেকে সূত্রতে হিসাব করে 2400-র উপরে পাই তাহলে আমাদের বুঝতে হবে যে এই প্রবাহটা একটা কি টার্বুলেন্ট বা অস্থির প্রবাহ, অর্থাৎ এর গতিপথের কোনো ঠিক নেই, কণাগুলোর বিভিন্ন দিকে ছোটাছুটি করবে, ঠিক আছে। তো আশা করতেছি রিনল্ট নাম্বার জিনিসটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো, এবং ভিসকাস ফোর্স, তোমার ইনার্শিয়া ফোর্স, সংকট বেগ, এগুলো সম্পর্কেও বুঝতে পারছো, ঠিক আছে। আর কিভাবে এই সূত্রটা তোমাদের বইয়ে নিয়ে আসা হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো। কি করা হয়েছে, যে ইনার্শিয়া ফোর্স এবং ভিসকাস ফোর্স দিয়ে নিচে মানটা বসানো হয়েছে। মানটা বসানোর পর এখানে আমাদের এই যে তোমার পি ডিভাইডেড যে মিউ আছে এটার পরিবর্তে এখানে আমরা নিউ লিখতে পারি। কিভাবে, কারণ নিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভিসকসিটি ভাগ হচ্ছে তরলের ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে আমরা কাইনেমেটিক ভিসকসিটি পাই। সেটা আমরা আবার কি করলাম, যেহেতু এখানে সূত্রে পি উপরে ছিল মিউ নিচে ছিল, কিন্তু এক্ষেত্রে নিউ ইজ ইকুয়াল টু মিউ ভাগ পি, তাহলে আমরা নিউটাকে উল্টাই দিলাম। নিউ এর নিচে কিন্তু মনে মনে একটা 1 ছিল, তাই না? তাহলে উল্টাই দিলে 1টা উপরে গেল, মিউটা নিচে আসলো, এটা উল্টাই দিলে মিউটা উপরে চলে গেল, উপরে ছিল নিচে আসলো, আর পিটাকে উপর থেকে নিচে থেকে উপরে তুলে দিলাম, ঠিক আছে। তাহলে সেভাবে আমরা এখান থেকে এটাকে নিয়ে এসে আবার এখানে বসাই দিলেই আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে রিনল্ট নাম্বার ইজ ইকুয়াল টু পিভিডি ডিভাইডেড বাই, সরি পিভিডি না, ভিডি ডিভাইডেড বাই নিউ, ঠিক আছে। আশা করতেছি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আসলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আলোচনা করব কি, দেখো তোমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ প্রমাণ বা ধরতে পারো ব্যাখ্যা টাইপের একটা প্রমাণ।
তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্গমন বা নির্গমনের হার নির্ণয়ের যে সূত্র আছে সেটা আমরা প্রতিপাদন করব। ঠিক আছে, তাহলে নির্গমনের হার জিনিসটা কি সেটা তো আমাদের বুঝতে হবে আগে, তাই না? নির্গমনের হার কি? তাহলে কোনো পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে তরল প্রবাহিত হয় তাকেই নির্গমন বা নির্গমনের হার বলা হয়। অর্থাৎ ধরো একটা পাইপের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণে পানি পাস করতেছে সেটাই হচ্ছে আমাদের নির্গমনের হার। ঠিক আছে, তাহলে এটাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। এবং ধরো আমরা এখন এটা কি করব, প্রমাণ করব। তাহলে তোমরা খাতায় লিখবা যে মনে করি যে পাইপের ভেতর দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে, তার তোমার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এ, তারপর তোমার এই পাইপের ভেতর দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে তার বেগ ধরলাম ভি, এবং নির্গমনের পরিমাণ ধরে নিলাম কিউ। ঠিক আছে, এখন তাহলে আমরা প্রমাণ করব কি যে হচ্ছে আমরা ধরো পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে নির্গমনের হার কত হবে সেটার জন্য আমরা একটা সূত্র প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা ধরো এখন কি করব, ধরবো যে এই পাইপের ভেতর দিয়ে এ বর্গ মিটার বিশিষ্ট একটা পাইপ, যার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাইপের দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, যার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ভি মিটার বেগে তরল কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তরল পূর্ণ অবস্থা, অর্থাৎ পাইপটা একদম সম্পূর্ণ পূর্ণ হয়ে তরলটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, সূত্রের জন্য আমাদের এখন এটার জন্য এখন সূত্র প্রমাণ করব। তাহলে এখন তার আগে তোমরা বেশ কিছু জিনিস এখানে বোঝার চেষ্টা করো। ধরো এই পাইপের, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা উৎসের সঙ্গে এই পাইপটা সংযোগ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই পাইপের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে এল। ঠিক আছে, তাহলে এই এল দৈর্ঘ্যের একটা পাইপের ভেতর দিয়ে, অর্থাৎ এখান থেকে এখানে পানি আসতে সময় লাগে ধরো হচ্ছে 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড। ততটুকু দৈর্ঘ্যের একটা পাইপই আমরা এখানে নিছি। ঠিক আছে, বড় পাইপ আমরা নিইনি। তাহলে সেক্ষেত্রে পাইপের দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এই উৎস থেকে পাইপের একদম মাথা পর্যন্ত পানি আসতে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন আমাদের বার করতে হবে কি, যে প্রতি সেকেন্ডে এই পাইপের ভেতর দিয়ে কি পরিমাণে পানি বের হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা পাইপের দৈর্ঘ্য এবং এই যে সময়টা কিন্তু একটু বোঝার চেষ্টা করো, কারণ এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারো তাহলে আমরা কি করব, প্রমাণটা আসলে খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এক্ষেত্রে দেখো তোমাদের প্রমাণের শুরুতে লেখা হয়েছে কি, যে নির্গমনের পরিমাণ ইজ ইকুয়াল টু পাইপের অভ্যন্তরীণ আয়তন। এটা আমরা কিভাবে লিখলাম, তাই না? তাহলে নির্গমনের পরিমাণ কিভাবে পাইপের অভ্যন্তরীণ আয়তনের সমান হলো সেটা দেখো, বোঝার চেষ্টা করো। ধরো নির্গমনটা আসলে কি সেটা আমরা কি বুঝলাম, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণে তরল এই পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের নির্গমনের পরিমাণ, তাই না? তাহলে 1 সেকেন্ডে ধরো আমাদের পানি এখান থেকে এই যে পর্যন্ত আসতে পারে, তাই না? তাহলে 1 সেকেন্ড পরে কি হবে, পরের সেকেন্ডে কি হবে, পরের সেকেন্ডে আবার উৎস থেকে কিছু পরিমাণে পানি আবার এদিকে আসবে, আর প্রথমে যে অবস্থা ধরো পূর্ণ হয়েছিল পাইপটা, সেটাতে ততটুকু পরিমাণে পানি এখান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, তাই না? তাহলে প্রতি সেকেন্ডে এই পাইপের আয়তনের মধ্যে যতটুকু পানি আছে ততটুকু পানি কি হচ্ছে, এই সিস্টেম থেকে বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণের সুবিধার্থে ধরে নিয়েছিলাম যে 1 সেকেন্ডে আমাদের এই উৎস থেকে পানি এই পাইপের একদম মাথায় আসবে। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণে পানি আমাদের এই পাইপের মাথা থেকে বের হয়ে যাবে, পাইপ থেকে বের হয়ে যাবে, এই যে 1 সেকেন্ডে এতটুকু পরিমাণে পানি এখানে আসলো, পরের সেকেন্ডে এই পানিটুকু বার হয়ে গেল, আবার আরেকটু এতটুকু পরিমাণে পানি পাইপের ভিতরে চলে আসলো, তাই তো? চলে আসলো কিন্তু। তাহলে আমাদের প্রতি সেকেন্ডে পানি এখান থেকে পাস করতেছে কতটুকু, এই পাইপের ভিতরে যতটুকু পানি ধরতেছে ততটুকু পানি কিন্তু পাস করতেছে। তাহলে সেই জন্যই বলা হয়েছে নির্গমনের পরিমাণ ইজ ইকুয়াল টু পাইপের অভ্যন্তরীণ আয়তন। বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো পরের লাইনে তোমাদের কি লেখা হয়েছে, যে আমাদের এখান থেকে পরের লাইনে আবার লেখা হয়েছে যে এই অভ্যন্তরীণ আয়তনটাকে লেখা হয়েছে যে পাইপের ক্ষেত্রফল গুণন লেখা হয়েছে আমাদের গড় বেগ। কিভাবে লেখা হলো দেখো, এটাকে আমরা প্রথমে আগে পাইপের অভ্যন্তরীণ আয়তনটা আমরা বের করি। ঠিক আছে, পাইপের অভ্যন্তরীণ আয়তন কি হবে, যদি পাইপের ক্ষেত্রফল এ হয়, অর্থাৎ এই বৃত্তাকার সেকশনের ক্ষেত্রফল যদি এ হয়, এর সঙ্গে যদি আমরা পাইপের দৈর্ঘ্য গুণ করি তাহলে আমরা কি পাবো, এই সিলিন্ডার আকৃতির পাইপের কি পাবো, আয়তন পাবো। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা ভি পাইলাম। তাহলে এটাকে আবার কিভাবে তারা এই যে ক্ষেত্রফল ইনটু গড় বেগ লিখলো সেটা আসলে বোঝার চেষ্টা করি। আমাদের এই পাইপের ভেতর দিয়ে আমরা কি হিসাব করতেছি, প্রতি সেকেন্ডে কি পরিমাণে পানি পাস করতেছে সেটা হিসাব করতেছি, তাই না? তাহলে আমরা যদি এই আয়তনটাকে যদি আমরা টি দিয়ে ভাগ করি, ঠিক আছে, টি দিয়ে ধরো ভাগ করলাম, টির ভ্যালু কি, এখানে টির ভ্যালু হচ্ছে 1। তাহলে এই টি দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমাদের উপরের এই ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ধরো 1 দিয়ে যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে কি তার কোনো কিছু পরিবর্তন হয় না কিন্তু। তাহলে আমরা এটাকে টি দিয়ে ভাগ করতে পারি। তাহলে টি দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে আমাদের এটা আসবে হচ্ছে এ ইন্টু
এল ভাগ টি, তাই না? তাহলে আমরা কি জানি, দেখো বেগ ইজ ইকুয়াল টু জানি আমাদের পানিটা এখান থেকে এতটুকু পরিমাণে দূরত্ব অতিক্রম করতেছে টি সময়ে, তাই না? তাহলে আমাদের বেগ ইজ ইকুয়াল টু কি হবে, দূরত্ব ভাগ সময়। তাহলে এই যে দূরত্ব ভাগ সময় ইজ ইকুয়াল টু আমরা তখন এখানে এটার পরিবর্তে ভি লিখতে পারি। তো সেটা এখানে করা হয়েছে, পাইপের ক্ষেত্রফল এই যে এ, এবং আমাদের এই যে এল ভাগ টি থেকে এটাকে কনভার্ট করে ভি লেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারবো, এখন আমরা এখানে লিখতে পারবো যে ক্ষেত্রফল এ এবং বেগ হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে এই যে আমাদের নির্গমনের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু হবে হলো এ ভি মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের একটা মোটামুটি ছোটখাটো একটা প্রমাণ। আশা করতেছি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আশা করতেছি বুঝতে পারছো, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা আরো কিছু থিওরি পার্ট আলোচনা করে আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব, দেখো, তরল প্রবাহের ধারাবাহিক সমীকরণ নিয়ে, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা ব্যবস্থার মধ্য দিয়ে তরল যে প্রবাহিত হচ্ছে এটার একটা সমীকরণ আছে, সেই সমীকরণ নিয়ে সম্পর্কে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা আলোচনা শুরু করি। এখানে বলা আছে কোনো একটি পাইপ দিয়ে নির্দিষ্ট সময়ে প্রবাহিত তরলের পরিমাণ পাইপের সকল অংশের সমান থাকে। অর্থাৎ ধরো একটা পাইপ ধরো ক্রমশ চিকন হয়ে যাচ্ছে এদিকে, ঠিক আছে, সরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই পাইপের ভেতর দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ সব জায়গাতেই আমাদের সমান হবে। অর্থাৎ আমরা যদি এখানেও পাইপটাকে কেটে ফেলি তাও প্রতি একক সময়ে যে পরিমাণে তরল পাবো, এখানেও যদি আমরা কেটে ফেলি তাও আমরা প্রতি একক সময়ে সেম পরিমাণ তরলই পাবো। তো এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে তো পাইপের সেকশন বড়, তাহলে এখানে আমরা বেশি পরিমাণে তরল পাবো, এখানে তো পাইপের সেকশন কম ছোট, তাহলে এখানে আমরা কম পরিমাণে তরল পাওয়ার কথা ছিল না? কথা ছিল, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দেখো পানি তো উৎস থেকে সমপরিমাণেই প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে, এখানে পাইপ মোটা হওয়ার কারণে তরলের বেগটা এখানে কম থাকবে, এবং এখানে আমাদের চিকন হওয়ার কারণে তরলের বা প্রবাহের বেগটা বেশি থাকবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে বেগ কম হওয়ার কারণে ধরো এখানে পাইপ দিয়ে বেশি পরিমাণে পানি আসতেছে কিন্তু বেগ কম, ঠিক আছে? তাহলে বেগ কম হওয়ার কারণে কি প্রতি কম সেকেন্ডে কম পরিমাণে পানি এখান থেকে পাস করবে, তাই না? আবার এখানে ধরো পাইপের মুখটা চিকন, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের বেগটা আবার বেশি হবে। তাহলে পানি অল্প পরিমাণে এদিক দিয়ে বের হোক সমস্যা নাই, কিন্তু এখানে পানির বেগটা কিন্তু বেশি হবে। তাহলে প্রতি সেকেন্ডে তুমি কিন্তু ওই এখানে বেগ বেশি হওয়ার কারণে কিন্তু আগের মতোই পানি পাবা, ঠিক আছে? অর্থাৎ বা তরল পদার্থটা পাবা। তো সেটাই এখন আমাদের এখানে জাস্ট প্রমাণ করে দেখানো হয়েছে। এটা প্রমাণ না, আসলে ব্যাখ্যা টাইপের একটা জিনিস। তোমাদের প্রশ্নে বলা থাকবে যে তরল প্রবাহের ধারাবাহিক সমীকরণটি ব্যাখ্যা করো, ঠিক আছে? প্রমাণ করো বলা থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদের দেখো কি, আমরা একটু পড়ি আগে এখানে কি বলা আছে। বলা আছে দেখো কোনো একটি পাইপ দিয়ে নির্দিষ্ট সময়ে প্রবাহিত তরলের পরিমাণ সকল অংশে সমান থাকে। অর্থাৎ আমাদের পাইপের সব জায়গাতেই প্রবাহিত তরলের পরিমাণ কি হবে, সমান থাকবে। একে প্রবাহের ধারাবাহিক সমীকরণ বলে, ঠিক আছে? তাহলে এখন দেখো মনে কি বলছে, মনে করি পার্শ্বের চিত্রে প্রদর্শিত একটি ক্রমশ সরু পাইপ দিয়ে তরল প্রবাহিত হচ্ছে এবং পাইপটি তরল দ্বারা পূর্ণ, ঠিক আছে? অর্থাৎ আমাদের এরকম একটা ক্রমশ সরু পাইপ নেওয়া হয়েছে এবং এই পাইপটা একদম ফুল তরল পদার্থ দিয়ে পূর্ণ, ঠিক আছে? অর্থাৎ এটা এমন না যে উপরের অংশ অল্প একটু ফাঁকা আছে, এরকম অল্প একটু জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, একদম ফুল পাইপটা ভরে পানি বা তরল পদার্থটা প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে এক্স এক্স প্রাইম সেকশনের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, আবার হচ্ছে এ টু হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম সেকশনের ক্ষেত্রফল, ঠিক আছে? আর ভি ওয়ান হচ্ছে তোমার কি এক্স এক্স প্রাইম সেকশনের বেগ, আর ভি টু হচ্ছে ওয়াই 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 প্রাইম সেকশনের তরলের বেগ, ঠিক আছে? এখন আমাদের ডাব্লিউ হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রবাহিত তরলের ওজন, আর ওমেগা হচ্ছে তরলের আপেক্ষিক ওজন বা আপেক্ষিক ঘনত্ব। এরপর আছে কিউ হচ্ছে আমাদের প্রবাহিত তরলের পরিমাণ। তাহলে এখন আমাদের এই সূত্রটা থেকে আমরা কি পাবো, যে হচ্ছে পাইপের সকল অংশে কি পাবো, তরলের নির্গমনের পরিমাণ বা প্রবাহিত তরলের পরিমাণ কি পাবো, সমান পাবো। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, দেখো এই সূত্রের ব্যাখ্যাতে যে কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই সেকশনের জন্য নির্গমনের পরিমাণ হবে কি, আমরা কিউ ইজ ইকুয়াল টু কিন্তু একটু আগে দেখলাম কিউ ইজ ইকুয়াল টু কি, কিউ ইজ ইকুয়াল টু হলো এ ওয়ান না এভি, ঠিক আছে? অর্থাৎ যে পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে সেই পাইপের ক্ষেত্রফল এবং আমাদের প্রবাহিত তরলের বেগ গুণ করলে আমরা কি পাই, নির্গমনের পরিমাণ পাই, তাই না? তাহলে এইরকম যখন আমাদের বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে প্রবাহিত তরল পাইপের সকল সেকশনে নির্গমনের পরিমাণ সমান, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা অনুযায়ী কি হবে, এই সেকশনের নির্গমনের পরিমাণ কি হবে, এ ওয়ান ভি ওয়ান, তাই না? তাহলে যেহেতু নির্গমনের পরিমাণ এখানে সমান, তাহলে এটাও কি হবে, এ টু ভি টু, তাই না? এটা কিন্তু আমরা লিখতে পারি এবং এর একক হবে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কি জন্য আমরা সমান বলতে পারতেছি সেটা কি তোমরা বুঝতে পারতেছো? আরেকবার আমি দেখো বলি, ধরো আমার পাইপটা ভরে একদম তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে?
এখন এই সেকশন যেহেতু বড়, তোমার মনে হবে যে এই সেকশন থেকে তো আমরা পানি বেশি পাবো, তাহলে এই সেকশনে আমরা কাটি, ঠিক আছে। তাহলে দেখবা যে এই সেকশনে কাটার পরে তুমি প্রতি একক সময়ে যে পরিমাণে তরল পাচ্ছ, এই সেকশনে কাটার পরেও সেই পরিমাণই তরলই পাবা প্রতি একক সময় পর পর, ঠিক আছে। কারণ কি, এই জায়গায় পাইপের সেকশন বড় হওয়ার কারণে তরলের বেগ কম হবে, এবং এই জায়গায় পাইপের সেকশন ছোট হওয়ার কারণে তরলের বেগ বেশি হবে, ঠিক আছে। ফলে এখানে বেগ কম এবং আয়তন বড় হওয়ার কারণে যে পরিমাণ তরল পাবো, এখানে বেগ বেশি কিন্তু আয়তন ছোট হওয়ার কারণেও এই সম পরিমাণ তরলই পাবো, ঠিক আছে। তাহলে পাইপের সকল সেকশনই আমরা এই কিউ এর পরিমাণ কি পাবো, সমান পাবো। এটা খুব ভালোভাবে মনে রাখো, কারণ এটা আমাদের প্রমাণে বা সরি ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তরলের জন্য হইলো। এখন গ্যাসের জন্য কিন্তু জিনিসটা সেম হবে না, ঠিক আছে। গ্যাসের জন্য জিনিসটা আমাদের একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হবে। কারণ দেখো, গ্যাস কিন্তু সংকোচনশীল পদার্থ, কিন্তু তরল কিন্তু অসংকোচনশীল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি তুমি এর ভেতর দিয়ে গ্যাস প্রচালনা করো, তখন কি হবে, তখন পাইপটা চিকন হয়ে যাবে, তখন গ্যাসটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, তার আয়তনের পরিবর্তন ঘটবে বা ঘনত্বের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। আয়তনের পরিবর্তন হলে কি হবে, ঘনত্বের পরিবর্তন ঘটবে। যেহেতু ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু আমরা জানি তোমার হচ্ছে ডাব্লু ভাগ ভি বা ওজন ভাগ আয়তন, ঠিক আছে। তাহলে আয়তন যদি কমে, আমাদের ঘনত্ব বাড়বে, তাই না, ঘনত্ব কিন্তু বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের তখন গ্যাসের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু আমাদের লেখা লাগবে, ধরো প্রাথমিক অবস্থায় এখানে গ্যাসের আয়তন ছিল হচ্ছে ওমেগা পরিমাণে, এখানে যে হয়ে গেল ওমেগা 2 পরিমাণে, বা এটা ওমেগা 1 ধরলাম, এটাকে ওমেগা 2 ধরলাম, ঠিক আছে, যেহেতু এখানে এসে সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তোমার যে ঘনত্ব বা ঘনত্ব, সেটা আয়তন না, আমাদের গ্যাসের ঘনত্ব ওমেগা দিয়ে ধরলাম এখানে, তাহলে এখানে ঘনত্ব ছিল ওমেগা 1, এখানে যে হয়ে গেল হচ্ছে ওমেগা 2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্যাসের ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে ওমেগা 1 A1 V1 ইজ ইকুয়াল টু ওমেগা 1 ওমেগা 2 A2 V2, ঠিক আছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমাদের যে সেকশনে আমরা ধরো হচ্ছে নির্গমনের পরিমাণ বার করব, ওই সেকশনে গ্যাসের যে ঘনত্বটা আছে সেটা দিয়ে আমাদের এই A2 A আর V সঙ্গে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা গ্যাসের জন্য নির্গমনের পরিমাণ পাবো সেখানে। তাহলে আশা করতেছি এ পর্যন্ত বুঝতে পারছো। এখন আসলে আমরা তোমার হচ্ছে আর একটা প্রমাণ দেখে ম্যাথে চলে যাব। এখন আসো আমরা এই অধ্যায়ের সর্বশেষ কিছু থিওরি সম্পর্কে আলোচনা করে আমরা প্রমাণে ম্যাথে চলে যাব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ডেটাম হেড, ভেলোসিটি হেড, প্রেসার হেড এবং তরলের মোট হেড সম্পর্কে, ঠিক আছে। তাহলে এই ডেটাম হেড জিনিসটা কি, এগুলো সম্পর্কে মানে আমি প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম তিনটা নিয়েই। তাহলে আসো আরেকবার আমি জাস্ট সংক্ষেপে তোমাদের মনে করায় দিই। এই ডেটাম হেড হচ্ছে ধরো কোনো একটা, ধরো একটা কল্পিত অক্ষ হচ্ছে এটা, ঠিক আছে, একটা কল্পিত অক্ষ নিলাম এখানে। এই কল্পিত অক্ষ থেকে তরলের প্রত্যেকটা কণার যে দূরত্ব ধরলাম, এই কণাটা এই কল্পিত অক্ষ থেকে কতটুকু উপরে আছে দেখো তো, এই যে এতটুকু ধরলাম, এটা জেড পরিমাণে উপরে আছে, ঠিক আছে। তাহলে এই কল্পিত অক্ষ থেকে এই কণা পর্যন্ত যে দূরত্বটা বা উলম্বিক দূরত্বটা, সেটাই হবে আমাদের এই কণার জন্য ডেটাম হেড। এখন যদি ডেটাম লাইনটা আমরা আরো নিচে কল্পনা করতাম, তাহলে এখান থেকে কণার পর্যন্ত দূরত্বটাই হতো কি, এই কণার জন্য ডেটাম হেড, ঠিক আছে। এখন আসো এরপরে আমরা আলোচনা করব কি, প্রেসার হেড নিয়ে। প্রেসার হেড হচ্ছে তরলের অভ্যন্তরের কোনো একটা কণা, ঠিক আছে, ধরলাম এই কণার প্রেসার হেড হবে হচ্ছে এই কণা থেকে তরলের উপর মুক্ততল পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হবে আমাদের, বা উলম্বিক যে গভীরতাটা, সেটাই হবে আমাদের কি হবে, এই কণার জন্য প্রেসার হেড, ঠিক আছে। তাহলে প্রেসার হেড জিনিসটা কি, কোনো একটা কণা হতে তরলের মুক্ততল পর্যন্ত যে গভীরতা, সেটাই হচ্ছে আমাদের কি, প্রেসার হেড। অথবা এভাবে বলতে পারি যে মুক্ততল থেকে কোনো কণা পর্যন্ত গভীরতাই হচ্ছে ওই কণার প্রেসার হেড, ঠিক আছে। তাহলে এই জায়গার যদি একটা কণা কল্পনা করি, তাহলে মুক্ততল থেকে এই কণা পর্যন্ত গভীরতাই হচ্ছে এই কণার জন্য প্রেসার হেড, ঠিক আছে। তাহলে প্রেসার হেড জিনিসটা বুঝতে পারছো। এখন আসো ভেলোসিটি হেড জিনিসটা কি। ধরো এই ট্যাঙ্কের মধ্যে এখানে একটা ছিদ্র করে দেওয়া হলো, ছোট একটা, ঠিক আছে। তাহলে এই ছিদ্রের ভেতর দিয়ে কি হবে, তরল প্রবাহিত হবে। তাহলে তরল প্রবাহিত হওয়ার ফলে কি হবে, এখানে বেগের সৃষ্টি হবে। তাহলে এই বেগের কারণে তরলের যে হেড বা সৃষ্টি হবে বা উচ্চতা সৃষ্টি হবে, সেটাই হবে আমাদের ভেলোসিটি হেড, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। ভেলোসিটি হেড নিয়ে আমাদের সামনে একটা প্রমাণ আছে, নিচেই দেখো এই যে ভেলোসিটি হেড নির্ণয়, এটা সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে ডেটাম হেড কি, কোনো একটা কল্পিত অক্ষ থেকে ওই কণা পর্যন্ত উলম্বিক যে দূরত্বটা, সেটা। প্রেসার হেড হচ্ছে মুক্ততল থেকে বা পানির যে একদম উপরে সারফেস আছে, সেই সারফেস থেকে ওই কণা পর্যন্ত গভীরতা। আর আমাদের প্রেসার হেড হচ্ছে বেগের কারণে সৃষ্ট যে হেড পাওয়া যায় বা পানির উচ্চতা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের প্রেসার হেড, ঠিক আছে। তাহলে বেগের কারণে আবার কি হবে, প্রেসার হেড আমরা পাবো। ধরো কোনো একটা পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, কোনো একটা পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তুমি এখানে একটা পিটোর টিউব অ্যাড করে দিলা,
বা পরিমাপক যন্ত্র অ্যাড করে দিল, ঠিক আছে। এখন এই বেগের কারণে কি হবে, পানিটা এর ভেতর দিয়ে উঠে কিছু পরিমাণ উচ্চতায় উঠে যাবে। তাহলে এই যে পরিমাণ উচ্চতায় পানিটা উঠলো সেটাই হবে আমাদের ভেলোসিটি হেড, ঠিক আছে। তো আশা করতেছি বুঝতে পারছো। এখন আসলে আমরা আলোচনা করব হচ্ছে ভেলোসিটি হেড নির্ণয়ের যে একটা সূত্র আছে সেই সূত্র নিয়ে। আচ্ছা, এখানে খেয়াল করো, দেখো কি বলা আছে যে আমরা একটু পড়ি, দেখো আমরা জানি, ধরো হচ্ছে আমরা এই যে ভেলোসিটি হেড যে সংজ্ঞাটা সেটা আগে আমরা দেখি। তো আমরা বলবো, তোমরা বলবা যে হচ্ছে কোনো পাইপ দিয়ে প্রবাহিত তরলের বেগের কারণে সৃষ্ট সমতুল্য উচ্চতাই হচ্ছে ভেলোসিটি হেড। অর্থাৎ আমি তোমাদের এখানে যেটা বললাম, ধরো এখানে একটা পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তোমরা এখানে একটা পিটর টিউব অ্যাড করলো, তাহলে এই বেগের কারণে পানিটা এই পিটর টিউব দিয়ে কিছুটা উচ্চতায় উপরে উঠে যাবে। তাহলে এই যে পরিমাণ উচ্চতায় উপরে উঠলো সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি হেড, ঠিক আছে। তাহলে এখন আমরা এই হেডটা সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করব সেটা দেখো। সেটা হচ্ছে দেখো, তোমরা খাতায় লিখবা যে মনে করি চিত্র অনুযায়ী একটি ট্যাঙ্কে সার্বক্ষণিক এইচ উচ্চতায় ভি মিটার পার সেকেন্ড বেগে একটি অরফিস দিয়ে পানি নির্গত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ধরো এখানে বলা হয়েছে যে এই একটা ট্যাঙ্ক যার মধ্যে আমাদের ট্যাপ দিয়ে পানি ছেড়ে দেওয়া আছে, এর ফলে সবসময় এই পানির লেভেলটা এই বরাবরই থাকতেছে, ঠিক আছে। অর্থাৎ এর থেকে বেশিও হচ্ছে না, কমও হচ্ছে না। এবং এই ট্যাঙ্কের ভিতরে এখানে একটা ছোট ছিদ্র করে দেওয়া আছে যেটাকে অরফিস বলা হচ্ছে। অরফিস মানে কি, ছোট ছিদ্র, ঠিক আছে। তাহলে এই ছিদ্র দিয়ে পানি নির্গমন হচ্ছে, ঠিক আছে। সেটা কি বেগে, ভি মিটার পার সেকেন্ড বেগে নির্গত হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা ভালো করে একটা জিনিস বিষয়গুলো একটি মানে কল্পনা করার চেষ্টা করবা, ঠিক আছে। আমরা ফিজিক্সের কিন্তু একটা প্রমাণ করছিলাম যে স্থিতিশক্তি এবং গতিশক্তির কিন্তু একটা প্রমাণ করছিলাম। একটা বস্তুকে তুমি যখন কি করো, নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করো, হ্যাঁ, এখান থেকে ধরো উপরের দিকে নিক্ষেপ করলা বা উপরে তুমি এখানে উঠাইলা, ঠিক আছে। উঠানোর পর এখান থেকে তুমি যখন বস্তুটাকে নিচে ফেলে দিবা তখন কি হবে, বস্তুটা এই যে যখন এখানে ছিল তখন তার মধ্যে কি ছিল, এই স্থিতিশক্তি ছিল, ঠিক আছে। অর্থাৎ আশা করি তোমরা এই স্থিতিশক্তি আর গতিশক্তি সম্পর্কে অন্তত ধারণা রাখো। স্থিতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু তার অবস্থানের কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে স্থিতিশক্তি, আর গতির কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। তাহলে তুমি একটা বস্তুকে তুমি যখন ধরো একটা বিল্ডিং এর নিচতলা থেকে পাঁচতলায় উঠাইলা, তখন তুমি আস্তে আস্তে জিনিসটাকে উপরে উঠাচ্ছ, তখন ওই বস্তুর মধ্যে কি হচ্ছে, একটা স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। আর যখন তুমি ওই বস্তুটাকে ছাদ থেকে ফেলে দিবা তখন ওই স্থিতিশক্তিটা আমাদের আস্তে আস্তে কি হবে, নিচের দিকে পড়বে আর গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং নিচে পড়ে এর শক্তি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এই স্থিতিশক্তির ক্ষেত্রে দেখছিলাম যে সূত্র হচ্ছে এম জিএইচ, ঠিক আছে। আর গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র কি জানতাম ভাইয়া, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই বস্তুটাকে উপরে ওঠানোর ফলে শক্তি অর্জিত হয়েছিল এর মধ্যে এম জিএইচ পরিমাণে, এবং এখান থেকে ফেলে দেওয়ার ফলে সেই শক্তিটা ধীরে ধীরে এই যে এই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানেও সেম জিনিসটাই ঘটবে। তোমরা ধরো এই ট্যাঙ্কের উপরের একটা কণা বা উপরের কণায় ধরলাম, ঠিক আছে, একটা তরলের কণা, আমরা কণা দিয়ে চিন্তা করলেই পুরোটার জন্য বুঝতে পারবো। তাহলে এই কণার জন্য আমরা ধরলাম স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে এমজিএইচ, ঠিক আছে। যেহেতু এটা এই যে ধরো এই তল থেকে অরফিস যেখান থেকে পানিটা নির্গত হচ্ছে এই তল থেকে এইচ পরিমাণ উচ্চতায় আছে, তাই না। তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকলেই তো তার মধ্যে গতিশক্তি এই স্থিতিশক্তি অর্জিত হবে, তাই না, বা সঞ্চিত হবে। তাহলে এখানে আমাদের কণাটা ধরো এই যে উপরের সারফেসে আছে এখানে, এখানে তাহলে এর স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি হবে হচ্ছে এমজিএইচ, ঠিক আছে। তাহলে তোমরা এখানে বিষয়টা কিভাবে লিখবা, যে ধরো নির্গত হচ্ছে, তাহলে তোমরা এখানে লিখবা যে ট্যাঙ্কের একটা কণার স্থিতিশক্তি, তোমরা এখানে লিখবে, এটা আসলে তোমরা লিখে নিবা, আমি লিখতেছি না। স্থিতিশক্তি কি হবে, এভাবে লিখবা যে ট্যাঙ্কের একটা কণার স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু হবে হলো, বা এইভাবে লিখবা স্থিতিশক্তি স্থিতিশক্তি হবে হচ্ছে এম জিএইচ, অর্থাৎ যে কণাটার কথা কল্পনা করতেছি সেই কণার আমাদের ভর গুণন আমাদের মহাকর্ষীয় যে ত্বরণ আছে সেই ত্বরণের মান, এবং আমাদের মহাকর্ষীয় না সরি অভিকর্ষীয় ত্বরণ, এরপর আমাদের এর সঙ্গে গুণ করতে হবে যে হচ্ছে এই অরফিস থেকে বা যেখান থেকে পানিটা বের হয়ে যাচ্ছে সেখান থেকে তরলের উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, ওই কণার জন্য স্থিতিশক্তির পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে এই স্থিতিশক্তিটাকে আমরা কি একটু মডিফাই করে লিখতে পারি না, দেখো তো। আমরা এম ইজ ইকুয়াল টু কি জানি ভাই, এম ইজ ইকুয়াল টু জানি হচ্ছে, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি হচ্ছে এমজি, তাই না। অর্থাৎ ওজন ইজ ইকুয়াল টু ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে, এম ইজ ইকুয়াল টু এটা হবে না ডাব্লিউ ভাগ জি, ডাব্লিউ ভাগ জি কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখানে এম এর পরিবর্তে আমরা ডাব্লিউ ভাগ জি লিখবো। তাহলে ডাব্লিউ ভাগ জি, এবং আগে থেকে এখানে একটা জি ছিল, এর সঙ্গে আবার এইচ গুণ, তাহলে এই জি কেটে গেল, থাকলো এখানে শুধু ডাব্লিউ ভাগ আমাদের
সরি ডাব্লিউ ভাগ থাকবে না, তখন ডাব্লিউ এইচ থাকবে শুধু এখানে, ঠিক আছে, ডাব্লিউ এইচ থেকে গেল। তাহলে দেখো আমরা স্থিতিশক্তি হিসাব করে পাইলাম হচ্ছে ডাব্লিউ এইচ। এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই কণাটা যখন কি হবে, যেহেতু এদিক দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে, এই কণাটা কি হবে, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নেমে আসবে না, নিচের দিকে কিন্তু নেমে আসবে। তখন কি হবে, নিচের দিকে নেমে এসে এখান দিয়ে একটা নির্দিষ্ট বেগে বের হয়ে যাবে। তাহলে এই যে এখানে বেগের সৃষ্টি হচ্ছে সেটা কিসের কারণে হচ্ছে, দেখো কণাটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে এবং তার এই যে স্থিতি শক্তিটা অর্থাৎ এমজিএইচটা কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে। আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও দেখছিলাম বা উপর থেকে ফেলে দেওয়া বস্তুর ক্ষেত্রেও দেখছিলাম যে আমাদের স্থিতি শক্তি কমে এবং গতিশক্তি বাড়ে, ঠিক আছে, যত নিচের দিকে আসে তত স্থিতি শক্তি কমে এবং তত গতিশক্তি বাড়ে। তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের কণাটা যখন ধীরে ধীরে নিচের দিকে আসবে, একসময় কি হবে, অবশ্যই নিচের দিকে আসা লাগবে, তাই না, যেহেতু পানিটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে কণাটা আস্তে আস্তে নিচের দিকে আসে দিক দিয়ে বের হয়ে যাবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো এই কণাটা নিচের দিকে আসবে আর তার স্থিতিশক্তি হারাতে থাকবে এবং সেই হারানো স্থিতিশক্তিটা কিসে রূপান্তরিত হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ারে রূপান্তরিত হবে। তাহলে এই কণাটা যখন এদিক দিয়ে একদম বের হয়ে যাবে, তখন তার সম্পূর্ণ স্থিতিশক্তিটা কি হয়ে যাবে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, তাই না, গতিশক্তি রূপান্তরিত হয়ে যাবে কিন্তু। তাহলে সেটাই বলা হয়েছে, একই পরিমাণ পানি, ধরো যে পরিমাণ, এখানে যদি একদম সম্পূর্ণ পানির কথা বলা হয়েছে, তোমরা কণা দিয়ে বিষয়টা লিখলে ভালো হয়। তাহলে ধরো যে ওই পরিমাণ কণা এইচ উচ্চতা অতিক্রম করে যখন ওয়ারফেস দিয়ে ভি মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়ে যাবে, তখন স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তখন আমরা এই যে স্থিতিশক্তি ডাব্লিউ এইচ সমান কি লিখতে পারবো ভাইয়া, ডাব্লিউ এইচ সমান লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো, তাই না, লিখতে পারবো কিন্তু। তাহলে এখান থেকে দেখো তো ভাই আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা এই এমটাকে পরিবর্তন করে আবার ডাব্লিউ বাই জি লিখতে পারি, তাই না, ডাব্লিউ বাই জি কিন্তু লিখতে পারি। তাহলে এখানে আমরা ডাব্লিউ এইচ সমান লিখবো হচ্ছে হাফ ডাব্লিউ ভাগ জি ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো, দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এই পাশের ডাব্লিউটা আর এই পাশের ডাব্লিউটা কেটে দিতে পারি, তাই না, কেটে দিতে পারি কিন্তু। তারপরে কি করব, তারপর আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা এই যেহেতু আমাদের কি বার করবো, বেগের পরিমাণ বার করবো, ভেলোসিটি হেডের পরিমাণ বার করবো, বা ধরো হচ্ছে যদি হেডের পরিমাণ বার করতে চাই তাও হবে, তো আমরা যদি বেগের পরিমাণ বার করতে চাই তাও আমরা সূত্রের প্রতিপাদন করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা বেগের জন্যই আগে বের করি, তারপরে আমরা হেড বের করব। তাহলে এখন দেখো এখানে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই জি এবং হাফটাকে এই পাশে পার করে দিই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে, সরি ভি স্কোয়ার হবে না এখানে, ভি স্কোয়ার আমরা আগে আমাদের হেডটা বের করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এইচ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে ভাই, এইচ ইজ ইকুয়াল টু আমরা এইচটা বড় হাতে লিখলাম, এইচ ইজ ইকুয়াল টু লেখা যাবে হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই হেডের পরিমাণ। এখন এখান থেকে যদি আমাদের কি বার করতে বলে, এখান থেকে যদি আমাদের বেগের পরিমাণ বার করতে বললো ধরো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ধরো ভিটাকে এই পাশে রেখে এটাকে এই পাশে পার করে দিই, তাহলে 2g এই পাশে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2g এইচ, তাই না। তাহলে এখান থেকে স্কোয়ারটা আমরা উঠিয়ে দিলে কি হবে, রুট ওভার 2g এইচ। তাহলে আমাদের যদি বেগ বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা ভি দিয়ে ভি সূত্র এটা ইউজ করবো, আর যদি আমাদের গতির কারণে হেডের পরিমাণ বের করতে বলে এইচ এর পরিমাণ, তাহলে সেক্ষেত্রে আমরা যে বেগে তরলটা নির্গমন হচ্ছে সেই বেগ তার উপরে স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ, এটা করলে আমরা কি পাবো, বেগজনিত কারণে হেডের পরিমাণ পাবো, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমাদের সামনে কাজে লাগবে, তোমরা খুব ভালোভাবে এগুলো খাতায় নোট করে ফেলো, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাস থেকে ভাই আমি তোমাদের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলোর সমাধান করাবো।